কোথায় যেতে হবে, ওর সাথে দেখা করব। ও আমাকে আয়োজন করে কখনো প্রপোজ করেনি, আজ করবে বলেছে, কিন্তু আমার একা যেতে লজ্জা লাগছে। তুমিও চলো না প্লিজ। আমি, হ্যাঁ তুমি, তুমি ছাড়া আর কেউ জানে না, তাই আমি কাউকে বিশ্বাসও করতে পারি না। তুমি থাকলে ভালোই হবে। আশা চাপা গলায় বলল, যদি কেউ জানতে পারে? জানবে না, তুমি মিথ্যা বলে বের হবে, কিন্তু এখান থেকে বের হব কিভাবে? মামিকে বলবে যে তোমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছ। আমি নিশ্চয়ই, মামি তোমাকে বারণ করবে না, রিল্যাক্সে আসতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি রেডি হয়ে তোমাকে নিতে আসছি। বাসার নিচে দাঁড়িয়ে কল দেব, তখন তুমি বের হইও। ওকে। আকশা কল কেটে দিল। মেজবাহ নাকি আজ দুপুরে বাসায় আসবে না, কোন এক বন্ধুর সাথে বাহিরে খাবে। আকশা নিশ্চিন্ত মনে বাহিরে যেতে পারবে তাহলে। ও বই বুক শেলফে রেখে ড্রয়ার থেকে নতুন জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। একবারে গোসল করে তারপর বের হবে। মিহির সাথে একটা রুপটপ রেস্টুরেন্টে এসেছে আকশা। রেস্টুরেন্টটা চেনা ওর, বিয়ের আগেও কয়েকবার ফ্রেন্ডদের সাথে আসা হয়েছে। ছেলেটার নাম তৌহিদ, দেখতে এবং আচার আচরণে ভরদুই। আকশাকে ভাবি বলে সালাম দিয়ে কথাবার্তা বলছে। খুবই নর্ম প্রকৃতির ছেলে, দেখেই বোঝা যায় মিহির জন্য তৌহিদ রুপটপের এক কর্নারে সুন্দর ডেকোরেশন করে সারপ্রাইজের ব্যবস্থা করেছে। আকশার অস্থির লাগছিল ওদের মাঝে। কথাটা ও মিহিকে বলতেই মিহি তৌহিদকে বলে। তৌহিদ আকশাকে বিপরীত পাশের আরেকটা টেবিলে বসার ব্যবস্থা করে দেয়। আকশা বসে বসে ফোন স্ক্রল করছিল, আর ওপাশে তৌহিদ আর মিহি গল্প করছে। মাত্রই মিহি এসে কেক খাইয়ে দিয়ে গেছে আকশাকে। ওয়েটারের খাবারও সার্ভ করা হয়ে গেছে। আকশা প্লেটটা শেষ করে সবে মিল্কশেকে চুমুক দিয়েছে, তখনই পেছন দিকে ঘুরে তাকাতেই চোখ পড়ল দক্ষিণ দিকের একটা টেবিলে। মিসবাহ বসে আছে সেখানে, হাসি মুখে কথা বলছে টেবিলে। ওর সামনের চেহারার উল্টো দিকে মুখ করে বসা একটা ছেলের সাথে। আকশা তো চক্ষু চড়া গাছ। ও একবার মেজবাহকে দেখে পর পর মিহিকে দেখলো। মিহি পেছন দিকে মুখ করে বসে আছে। মেজবাহ যেখানে বসা, সেখান থেকে শুধু মিহির পিঠ দেখা যাচ্ছে, চেহারা নয়। তবে তৌহিদকে স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও মেজবাহ তৌহিদকে চেনে না, এটা চিন্তামুক্ত বিষয়। তবে মিহি এখান থেকে উঠলেই তো মেজবাহর চোখে পড়বে, কারণ রুপটপে প্রবেশপথের পাশেই বসেছে ওরা। মেজবাহ নিশ্চয়ই বোনের প্রেম পছন্দ করবে না, আর আকশা মিহিকে হেল্প করছে জানলে ওকেও আস্ত রাখবে না। পরবর্তী ঘটনা ভেবে আতঙ্কে উঠল আকশা। মিল্কশেক বাকি যেটুকু ছিল তা আর ওর গলা দিয়ে নামলো না। আকশা হাত নাড়িয়ে মিহিকে ডাকার চেষ্টা করলো, তবে মিহি যেহেতু ওর দিকে ফিরে বসেনি, তাই ও বুঝতে পারলো না। আকশা মুখ চেপে ধরে রাখা ওড়নাটা ভালোভাবে জড়িয়ে এবার চাপা স্বরে ডাকতে লাগলো, মিহি, এই মিহি, আরে শোন ভাই, গাদিটা প্রেমের চক্করে দিন দুনিয়া ভুলে গেছে। এদিকে ওর ভাই ওখানে বসা, আজরাইলের হাতে আজকে ধরা পড়লে আস্ত রাখবে না। শেষ কয়েক বাক্য বিড়বিড় করে আওড়ায়। পুনরায় মিহিকে ডাকতে লাগলো আকশা। হঠাৎই ওর অনুভব করতে পারলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আকশা চকিতে মাথা ঘোরাতেই দেখলো মেজবাহ দাঁড়িয়ে আছে ওর সামনে। মেজবার হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা, মুখ গম্ভীর, কুঁচকে তাকিয়ে আছে আকশার দিকে। ও তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মেজবাহর সামনে, কম্পমান গলায় জিজ্ঞাসা করলো, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। আমাকে এখানে এক্সপেক্ট করোনি তাই তো? কথাটা বলে মেজবাহ সামনে দেখে তারপর পুনরায় বলে, একা কেন? যার সাথে আড্ডা মারতে এসেছো সে কোথায়? কে সেই ব্যক্তি? আমিও একটু দেখি তাকে। মেজবাহ আশেপাশে তাকাতে আকশা
আচমকা ওর সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে ওকে উল্টো দিকে ঘুরিয়ে নিল যাতে মিহিকে দেখতে না পায়। আকশা মেজবার হাত মুঠো জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলল, চলুন না আমরা বাহিরে গিয়ে কথা বলি। বাহিরে কেন? মেজবাহর খটকা লাগলো। কুঁচকে সন্দিহান চোখে একবার দেখলো আকশাকে। আকশার ভীত এবং আকাঙ্ক্ষিত মুখটা ওর মনের সন্দেহ আরো বেশি বাড়িয়ে দিল। ও জোরপূর্বক আকশাকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগোলো। আকশা শত চেষ্টা করেও ওকে আটকাতে পারল না। মেজবাহ আর কয়েক কদম এগোতেই দেখলো মিহি বসে আছে একটা ছেলের সাথে। মেজবাহ এক মুহূর্ত থমকালো। মিহি তো মেজবাহাকে দেখে ভয়ে শেষ। তৈয়ব চেনে মেজবাহাকে, তাই ও ভয় পেল। মেজবাহা পেছনে তাকিয়ে একবার রাগান্বিত চাহনিতে আকশাকে দেখে নিল। তারপর গম্ভীর স্বরে মিহিকে বলল, ছেলেটাকে বয়ফ্রেন্ড হয় ভাইয়া। ভাইয়ের সামনে মিথ্যা বলতে পারে না মিহি, তাই ভয়ে ভয়ে সত্যিটাই বলে দিল। মেজবাহ একদম শান্ত রইল। সেখানে বসে তৈয়দের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলল। এরপর ওকে বিদায় জানিয়ে আকশা আর মিহিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গাড়িতে থাকাকালীন মেজবাহ একটা কথাও বলেনি। মিহিকে ওর বাড়িতে দিয়ে এসে আকশাকে বাড়ি অবধি নামিয়ে দিয়ে আবারও বেরিয়ে গিয়েছিল। এখন রাত প্রায় 11:30, এখনো অবধি ফেরেনি লোকটা। ঈশা বেগম আজ আকশাকে বলে গিয়েছে রাতে মেজবাহ ফিরলে টেবিলে ওকে খাবার বেড়ে দিতে। এজন্য আকশা এখনো ডাইনিং রুমে বসে অপেক্ষা করছে মেজবাহর জন্য। এবারে সবার রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস। তারা এতক্ষণে যার যার ঘরের দরজা আটকে ঘুমিয়ে পড়েছে। এজন্য পুরো বাসায় আলোর বিচরণ কম। আকশা ডাইনিং রুমের লাইট অফ করে বসে টিভি দেখছে। ডাইনিংয়ের আলো জ্বালানো ছিল, সেখান থেকে হালকা আলো এসে ঠিকরে পড়ছে সেখানে। আকশার অপেক্ষা করতে ভীষণ বিরক্ত লাগে। মেজবাহার জন্য অপেক্ষা না করতে হলে এতক্ষণে এক ঘুম দেওয়া হয়ে যেত ওর। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো 12টা বাজতে চললো। আরে এতক্ষণ অপেক্ষা করা লাগবে কে জানে। না পেরে শেষমেশ হোয়াটসঅ্যাপে মেজবাহকে টেক্সট দিল, লিখলো, বাসায় আসবেন কখন আপনি? মেসেজটা সেন্ড হলো, তার মানে মেজবাহর ফোনের ডাটা অন করা, তবে মেসেজ সিন হলো না। আকশা পুনরায় লিখলো, আপনার জন্য অপেক্ষা করছি আমি, জলদি আসুন। মেসেজ একবারও সিন হলো না। আকশা হতাশ হয়ে টিভি দেখায় ব্যস্ত হলো। কল দিয়ে মেজবাহ কখনো ওর কল রিসিভ করে না, তাই কল দিল না। আকশা কখন ঘুমিয়ে পড়ছিল ঠিক খেয়াল নেই ওর। ঘুম যখন ভাঙল তখন রাত 1টা বাজে প্রায়। ঘুম ভেঙে অবশ্য একজনের উপস্থিতিতে মেজবাহ সবেমাত্র এসে জুতা খুলে রেখে রাখছে। আকশা চোখ ডলে মেজবাহকে দেখলো। ও উঠে বসে ওড়নাটা গায়ে ঠিকঠাকভাবে টেনে দিয়ে মেজবাহকে পেছন থেকে জিজ্ঞাসা করলো, আপনার আসতে এত দেরি হলো কেন মেজবাহ? তৎক্ষণাৎ মেজবাহ ঘাড় ঘুরিয়ে কর্কশ স্বরে জবাব দিল, তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য আমি। বাধ্য হবেন কেন? জাস্ট নর্মালি জানতে চাইলাম। আমি অপেক্ষা করছিলাম তো আপনার জন্য। সোফা থেকে উঠে মেজবাহর সামনে গিয়ে এসে কথাটা বলল আকশা। মেজবাহ চওড়া গলায় বলল, অপেক্ষা করতে কে বলেছে তোমাকে? আমি বলেছি? না, আম্মা বলেছিল আর কি। আকশা আমতা আমতা করলো। আমার খাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, চোখের সামনে থেকে সরো। কথাটা বলে মেজবাহ উল্টো দিকে পা বাড়াতেই আকশা দ্রুত গিয়ে এগিয়ে ওর হাত টেনে ধরে কাকুতি মিনতি করে বলল, প্লিজ খেয়ে যান, মুখ শুকনো লাগছে আপনার, নিশ্চয়ই খিদে পেয়েছে। আমার যে খিদে পেয়েছে এ কথা তোমাকে কে বলল? চকিতে ঘুরে দাঁড়িয়ে কথাটা বলল মেজবাহ। এদিকটায় অন্ধকার বলে মেজবাহর মুখ পরিষ্কার দেখতে পাচ্ছে না আকশা। আকশা বিড়বিড় করে কিছু বলার পূর্বে আচমকা মেজবাহ ওর হাত ধরে হ্যাঁচকা টানে কাছে নিয়ে আসলো। কোমর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলো দু হাতে। এই মুহূর্তে দুজন খুব কাছাকাছি। যতটা কাছে থাকলে গরম নিঃশ্বাস একে অপরের মুখের ওপর পড়ে, এবার কাছে বিদায়
আকশা বুঝতে পারলো মেজবাহার দৃষ্টি ওর ওপরই। হাতে আকশার কানের পাশে এলোমেলো চুলগুলো গুজে দিল মেজবাহা। তারপর ফিলচে কণ্ঠে বলল, এখন অন্য কিছু খাবো। অন্য খাবার কি? আকশা কম্পন্ন স্বরে প্রশ্নটা করতেই মেজবাহা ওর নিকট ঠোঁটজোড়া আকশার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আকশার বুক কেঁপে উঠল, জ্ঞান হারানোর উপক্রম হলো। তবুও মেজবাহা ছাড়ল না। দীর্ঘ ৫ মিনিট পর ঠোঁট ছেড়ে গাড়ে মুখ গুজতেই আকশা আমতা আমতা করে মেজবাহা রাতের খাবারটা বলল, খাচ্ছি তো, ডিস্টার্ব করো না। আকশা আর একটা কথাও বলতে পারল না। গলার আওয়াজ বের হলো না ওর। জমে বরফ হয়ে গেল যেন। মেজবাহা ওকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে এগোলো। আকশা থামালো না মেজবাহাকে। তবে একবার মেজবাহার মুখ দেখে ভালোবাসি কথাটা শুনতে চাইল, কিন্তু মেজবাহা ওকে একবারও বলল না। ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে, গলায় এবং গাড়ে আরো কতগুলো চুমু খেয়ে ছেড়ে দিল। বলল, এখন ঘুমাও, রাত জেগো না। রাত জাগা পছন্দ করি না। আকশা হতাশ হলো আবারও। এতক্ষণ স্বামীর উৎস আদর দারুণ ভাবে উপভোগ করছিল। সবে তো আদর করা শুরু করছিল, শুরুর আগে শেষ করে দিল। রাত জাগা পছন্দ করে না। রাত না জাগলে ভালোবাসাবাসি হবে কিভাবে? একথা আকশার মুখ ফুটে বলতে পারল না। কম্বল টেনে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। মেজবাহা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে ঘুরে আঙুল উঁচিয়ে ওকে শাসিয়ে বলল, আর হ্যাঁ, একটা কথা, এসব দালালি করা বন্ধ করো। তোমার কাজের প্রেমের পাহারাদার হওয়া নয়। মনে তো ঠাঁই পাওনি কখনো। এসব কারণে মস্তিষ্ক থেকেও উঠে যাবে বলে রাখলাম। আকশার আঘাতটা বোধহয় সোজা বুকে গিয়ে লাগলো। চোখ টলমল হলো ওর। এই যে মেজবাহার আকশার এত কাছাকাছি আসা, ওকে ছুঁয়ে দেখা, এত কিছুর পরও নাকি মনে ঠাঁই পায়নি। মেজবাহার খালাতো বোনের বিয়ে সামনে, আগন্তুক শুক্রবারে। ওদের সবাইকে নিমন্ত্রণ করে গেছে ২ দিন আগে। আজ মেহেন্দি অনুষ্ঠান। আজকে চলে যেতে বলা হয়েছে সবাইকে। সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আজ। তবে এদিকে আবার আচমকা একটা দুঃসংবাদ এসেছে। দুঃসংবাদটা হলো, মেজবাহার দাদার বোন মারা গিয়েছেন আজ ভোরে। সবাই তখন তাড়াহুড়ো করে সকালে নাস্তা করছিল, কারণ নাস্তা করে তৈরি হয়ে বের হবে মেজবাহার খালামণির বাসা নাটোরের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ আসা এই দুঃসংবাদে যাওয়ার আটকে গেল প্রায়। সবাই ডাইনিং রুমে বসেছিল, এই নিয়েই আলোচনা চলছিল। এদিকে মেজবাহার আব্বু শামসুল হকের ফুপুর বাসা আবার ঢাকায়, সেখানে যেতেই হয়। না গেলে ব্যাপারটা খুব খারাপ দেখায়। আবার বিয়েতে না গেলেও নয়। আগে কথা দেওয়া হয়েছে। মেজবাহার আব্বু বলেন, যাওয়া জরুরি, তবে রাফিয়ার বিয়েতেও তো যেতে হবে। ওদেরকে কথা দিয়েছি। পরিবার থেকে একেবারে কেউ না গেলেও খারাপ দেখায়। মেজবাহ পাশ থেকে বলল, এক কাজ করলে হয় আব্বু, আপনারা ঢাকায় চলে যান, আর আমরা কয়েকজন বরং নাটোরে যাই। তাহলেই তো দুদিকে রক্ষা করা হচ্ছে। এনাসুল হক ছেলের কথা শুনে ভেবে বললেন, ভালো একটা কথা বলেছে আব্বা। ঠিক আছে, কথা তাহলে সেরকমই থাক। তুমি বৌমা, রিমু, তাহসিন আর জেমি আর মিহিকে সাথে করে নিয়ে নাটোরে চলে যাও। সেখানে বিয়ে পর্যন্ত থেকে শনিবারে ফিরে আসো। তোমার আম্মা না হয় তার বোনকে বুঝিয়ে বলে দেবে। আর আমরা ইমার্জেন্সি গাড়ি নিয়ে ঢাকার জন্য বেরিয়ে পড়ছি। ঘণ্টাখানেকের মধ্যে আলোচনা করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর মেজবাহার আম্মা আকশাদের তাড়া দিলেন যত দ্রুত সম্ভব তৈরি হয়ে নিতে। যেহেতু তারা গাড়ি নিয়ে ঢাকা যাবেন, তাই মেজবাহাদের বাসে যেতে হবে। মেজবাহা তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল বাসের টিকিট কাটতে। ও ফিরলেই রওনা দিতে হবে সবাইকে। আজকা গতকাল রাত্রে শাশুড়ির কথা সবকিছু গুছিয়ে রেখেছিল। এখনও জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আকশা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো যখন, তখন ওর শাশুড়িরা ঢাকার উদ্দেশ্যে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আকশাদেরও নাকি আধ ঘন্টার মধ্যে বের হতে হবে। মেজবাহা টিকিট কেটে এনেছে। আকশা ওয়াশরুম থেকে বের হতেই মেজবাহা ঢুকলো।
আকশা ব্যালকনিতে গিয়ে চুল মুছে আসলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে এসে 10 মিনিট সময় নিয়ে তৈরি হলো। হঠাৎ ও বেডসাইড কেবিনের দিকে তাকাতেই খেয়াল করলো মেজবাহার মানিব্যাগটা খোলা পড়ে আছে। ক্রেডিট কার্ডটা বাহিরের দিকে বেরিয়ে এসেছে। আকশা ভাবলো ওটা ভেতরে ভালোভাবে ঢুকিয়ে রাখবে। তাড়াহুড়ো যদি মেজবাহার ওটা নিতে মনে না থাকে, গুরুত্বপূর্ণ হতে পারে। আকশা চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে এগিয়ে গেল কেবিনের দিকে। মানিব্যাগটা হাতে তুলে নিয়ে ভেতরে খুলতে যাবে, তখনই পেছন থেকে একটা চওড়া গলা শোনা গেল। মেজবাহর কণ্ঠস্বর। মেজবাহ হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে। সদ্য গোসল করা ওর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। মেজবাহ আকশাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলল, ডোন্ট টাচ দ্যাট। আকশা প্রথমে ঠিক বুঝতে পারল না, অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, জি। মেজবাহ এগিয়ে গেল সামনে। আকশা হাত থেকে মানিব্যাগটা এক প্রকার কেড়ে নিয়ে কঠিন গলায় বলল, এটা যেন আর কখনো টাচ করতে না দেখি তোমাকে। আকশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হলোটা কি বুঝতে পারল না বিষয়টা। মেজবাহ ওকে পাশ কাটিয়ে তৈরি হতে গেল। আকশা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলো। মানিব্যাগে কি এমন আছে যার জন্য ওটা ধরায় মেজবাহ এমন রুক্ষ আচরণ করলো। নাটোরের বাসটা সবেমাত্র ছেড়েছে। রিমু আর তাহসিন এক সিটে বসেছে, আর জেমি আপু তার বাচ্চাকে নিয়ে মেহের সাথে বসেছে। আকশা প্রথমে স্থিতত্ব করছিল কোথায় বসবে ভেবে, পরে মেজবাহ ওকে ডেকে নিজের পাশে বসালো। মেজবাহ ফোনে কথা বলতে ব্যস্ত। এদিকে আকশা খুব বোরিং লাগছে। ও চিপ এনেছিল, সাথে চিপসের প্যাকেট ছিঁড়ে আপাতত চিপ খাচ্ছে, আর মাঝে মধ্যে আর চোখে মেজবাহকে দেখছে। আকশা বাস জার্নি খেতে বরাবরই জানালার পাশের সিটটা প্রেফার করে, কিন্তু মেজবাহ ওকে বসিয়েছে সামনের সিটে। আকশার ইচ্ছে হলো মেজবাহকে বলতে যে ও জানলার পাশের সিটে বসবে। এই সিটে বসে ওর দম বন্ধ হয়ে আসছে। মেজবাহ কথা বলা শেষ হবে কখন কে জানে। কথা বলছে সহকর্মী রিদানের সাথে। রিদান ফোনের ওপাশ প্রান্ত থেকে জিজ্ঞেস করলো, ছুটি কেমন যাচ্ছে কমান্ডো? মেজবাহ ফোনের এপাশ থেকে জবাব দিল, এই তো কেটে যাচ্ছে আর কি। ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলকে সময় দিচ্ছি, বাট অলওয়েজ এনি টাইম নিডেড ওয়ান কল কানেক্টেবল মিশন রেডি ওয়ে নেভার। জানতাম কমান্ডোর ইউনিফর্ম খুললেও দায়িত্ব ছাড়েনি। হৃদয়ের কথা শুনে মেজবাহ সামান্য হাসে, আরও টুকটাক কিছু কথা বলে কল কেটে দেয়। আকশা এতক্ষণ মেজবাহর দিকে তাকিয়ে উৎসুক করছিল। মেজবাহ কল কেটে পাশে তাকিয়ে আকশার দিকে চোখ পড়ল ওর। আকশাকে এমন অস্থির দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আকশা অস্থির জড়িত কণ্ঠে অস্পষ্ট গলায় জবাব দিল, দমবন্ধ লাগছে আমার। কথাটা শোনা মাত্রই মেজবাহ বলল, আগে বলবে না আমাকে? দেখি এপাশে আসো। মেজবাহ উঠে গিয়ে আকশাকে জানলার পাশে বসাতে দিল। ও খেয়াল করলো জানালার পাশে বসা সত্ত্বেও আকশার অস্থিরতা কমেনি। কেমন যেন হাঁসফাঁস করছে ও। নীরব স্তব্ধতা বিরাজ করছে যেন। তবে আকশা যেন নিজের অস্থির অবস্থা লুকানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেজবাহ সামান্য ঝুঁকে আকশার রুহুর উপরে রাখা হাতের উপরে হাত রেখে নরম স্বরে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? আকশা মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। মেজবাহ পুনরায় শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আর ইউ ওকে আকশা? আকশা এবার হাঁসফাঁস করতে করতে অস্থির কণ্ঠে বলল, বমি পাচ্ছে। আমি বাস জার্নি করতে পারি না, করলেই এই সমস্যা হয়, আর দমবন্ধ লাগে। মেজবাহ চিন্তিত হলো। লেকচিড়ি বাস এটা। বাসের সিটের সামনে পর্দা সিস্টেম করা রয়েছে। মেজবাহ হঠাৎ পর্দাটা টেনে দিল। এরপর পকেট থেকে একটা ছোট কৌটো বের করলো। টেস্টি হজমির কৌটো এটা। বাসে ওঠার আগে কিনে নিয়েছিল মেজবাহ। বাস জার্নি করার অভ্যাস প্রচুর ওর, এজন্য ওর আহামরি অসুবিধা হয় না। ও
অভিজ্ঞতা থাকায় এসব দরকারি জিনিস সাথে রাখে মেজবাহ। আকসার থুতনি ধরে মুখ তুলে ওর ঠোঁটের ফাঁক গালিয়ে পরপর দুটো হজমি ট্যাবলেট পুরে দিল। আকসা ধীরে ধীরে এগুলো চুষে লাগলো। খাওয়া শেষ হতেই মেজবাহ পানির বোতলটা লাকেজ থেকে বের করে আকসাকে পানি খাইয়ে দিয়ে এরপর বলল, এখন একটা ঘুম দেওয়ার চেষ্টা করো, আই হোপ ভালো লাগবে। আকসা কথাটা শুনে অসহায় মুখ করে তাকিয়ে রইল মেজবাহার দিকে। মেজবাহ প্রথমে ব্যাপারটা বুঝতে পারলো না, পর মুহূর্তে ধরতে পারলো বাসের সিটে আসলে হেলান দিয়ে ভালোভাবে ঘুমানো যায় না। এতে অশান্তিতে ঘুম তো হবেই না, উল্টো আরো ঘাড় মাথা ব্যথা হবে, শরীরের জয়েন্ট জয়েন্ট যন্ত্রণা বাড়বে। মেজবাহ আকসাকে টেনে নিয়ে আসলো কোলের মধ্যে, এরপর ওর মাথা জোর করে নিজের উরুর উপরে রেখে বলল, এবার ঘুমাও। আকসা বিলম্বে চোখে তাকিয়ে রইল মেজবাহার দিকে। ধীরে ধীরে ওর বিলম্ব কাটলো। এটা স্বপ্ন নয়, সত্যি। আকসা কিছুক্ষণ বিড়বিড় করতে মেজবাহার কোলের মধ্যে উষ্ণ আরাম পেয়ে ঘুমে ডুবে যেতে লাগলো। করতে নাটোরে পৌঁছে যখন তখন দুপুর প্রায় হয়ে গেছে। মেজবাহা খালামণি আগেই জেনেছে পুরো ব্যাপারটা। বাড়িতে বিয়ের আমেজ, চারিদিকে লোক, ডাইনিংয়ে বসে শান্তিতে খাওয়ার জো নেই, তাই তিনি মেজবাহদের জন্য ভেতরের একটা নিরিবিলি ঘরে খাবারের ব্যবস্থা করেছেন। ওদের লাকেজগুলো আপাতত এই ঘরেই রাখা হয়েছে। মেজবাহ খালা আকলিমা সুলতানা ছুটলেন বোনের ছেলেসহ বাকি সবার জন্য ঘর গোছাতে। বাড়িটা দোতলা, নিচতলা এবং দোতলা মিলিয়ে প্রায় 13-14 ঘর। বাড়ির সামনে বড় উঠোন, উঠোনের এক কোণে আবার হাঁস মুরগির খামার, বাড়ির পেছনের দিকে পুকুর। মৎস্য শহরের মধ্যে গ্রামীণ আবহের মাঝে গড়ে ওঠা মান্দা আমলের এই বাড়িটি ভীষণ সুন্দর। এটা আকলিমা সুলতানার শ্বশুরের তৈরি বাড়ি। নিচতলায় তার বড় ভাসুর পরিবার সহ থাকেন আর দোতলায় তারা। তবে রান্নাবান্না সহ পারিবারিক সকল সিদ্ধান্ত এ কর্তৃ নেওয়া হয় বলা চলে, যেহেতু এটা একটা যৌথ পরিবার। আকসার শরীর এখন মোটামুটি ভালোই লাগছে। ও মেজবাহার পাশে বসে আছে। তাহসিন আর রিমু এসেই ফোনে লুডো খেলতে ব্যস্ত। মিহি চোখে চশমা লাগিয়ে বসে প্রেমিকের সাথে কথা বলতে টেকছে। এদিকে জেমিয়াপু তার ছেলেকে সামলাচ্ছে। মেজবাহ বিরক্ত নেই, দিব্যি বসে হেডফোনে লাগিয়ে আজকের নিউজ শুনছে। তবে আকসার বোরিং লাগছে খুব। এতক্ষণ এভাবে একা বসে থাকা যায়? তবে মেজবাহ বাড়ি হওয়ায় কিছু বলতেও পারছে না। বাহিরে গান বাজনা চলছে। আসার সময় ওরা দেখছে ছাদ এবং উঠান সাজানো হচ্ছে। ছাদে গান বাজনা চলছে, পুরো বাড়িতে লোক সমাগম। আকসারা যেই ঘরে রয়েছে সেখানেও ইতিমধ্যে কয়েকজন এসে মেজবাহর সাথে কথাবার্তা বলে গেছে। ছোট খালামণি তার বড়জাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই একে একে সব খাবার নিয়ে এলেন। ধোয়া ওঠা গরম গরম চিনিগুড়া চালের পোলাও, চিকেন রোস্ট, ফিশ জালি, গরুর কালাভুনা এবং এক থালিতে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা সাজানো। আকসার খিদেও পেয়েছে প্রচণ্ড। আকলিমা সুলতানা সবার প্লেটে একে একে খাবার তুলে দিতে লাগলো। আকসার প্লেটে খাবার দেওয়ার সময় ওর সাথে টুকটাক কথাও বললেন। আকসার খাবার খেয়ে মিহি আর রিমুর সাথে উঠে গেল। বাহিরে বের হতেই ওদের দেখা হলো ছোট খালা শাশুড়ির বড় ননদের ছেলে আরফানের সাথে। আরফান বারান্দায় ডেকোরেশনদের নির্দেশন দিচ্ছে। মিহি আর রিমুকে দেখে হেসে কথা বলল। মিহির পাশে দাঁড়ানো অপরিচিত মেয়েটার অপর চোখ পড়তেই আরফান একদৃষ্টিতে পলহিক তাকিয়ে রইল। ছেলেটা এভাবে তাকিয়ে থাকা আকসা তীব্রবোধ করলো। তখনই মিহি বলে উঠল, আরফান ভাইয়া, উনি হচ্ছে আমাদের ভাবি, মেজবাহ ভাইয়ার বউ। আরফান একটু চমকালো বোধ হয়, ধাক্কাও খেলো। পর মুহূর্তে স্বাভাবিক হয়ে মুচকি হেসে বলল, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। নাম কি আপনার? আকসা। খাওয়া দাওয়া করছো? আকসা, আপনি
থেকে তুমিতে নেমে আসায় আকশা যেন আরো বেশি বিব্রত হলো। আড়ালে কুঁচকে দেখলো ছেলেটাকে। আকশা চটজলদি মিহিকে নিয়ে সেখান থেকে রাইবের ট্রেনে চলে গেল। যাওয়ার সময় ওর মনে হলো পেছন থেকে বোধহয় ছেলেটা ওকেই একদৃষ্টিতে দেখছে। রাতে মেয়েদের মেহেন্দির আসর বসেছে মারিয়ার ঘরে। মারিয়া আকশার চাইতে বছর খানেক বড়। মেহেন্দি আর্টিস্টরা এসেছেন মেহেন্দি পরিয়ে দিতে। মেয়েরা সবাই আসরের মাঝে বসেছে মেহেন্দি দেওয়ার জন্য। আকশা প্রথম বসতে চায়নি, মারিয়ার অনুরোধে শেষমেশ মেহেন্দি দিতে বসেছে। আকশা মিহির কাছ থেকে শুনলো মেজবা ওর খালাতো ভাইদের নিয়ে বাহিরে বেরিয়েছে দরকারি কাজে, ফিরবে কখন তা জানা নেই। এজন্য আকশা নিশ্চিন্তে বসে আছে। মারিয়ার ঘরটা মেহেন্দির থিমে সুন্দরভাবে সবুজ এবং সাদার কম্বিনেশন ডেকোরেশন করা হয়েছে। আলো জ্বলছে চারিপাশে, তাজা ফুলের ঘ্রাণ নাকে এসে টেকেছে। আকশা সুন্দর শাড়ি পরাতে পারে, মারিয়াকে ওই শাড়ি পরিয়ে দিয়েছে। তারপর নিজে একটা সবুজ কাঞ্জিভম পরছে। এই ঘরে বর্তমানে কোনো পুরুষ মানুষের প্রবেশ করা নিষেধ, কিন্তু এরই মধ্যে আরফান নামক ছেলেটা বেশ কয়েকবার নানান দরকারে এখানে এসেছে। এই নিয়ে চতুর্থবারের মতো আসলো। মারিয়া ফোনের চার্জারটা চেয়ে নিল। যাওয়ার সময় আকশাকে একদানে দেখে গেল। যথাযথ চেষ্টা করলো আকশা এই ব্যাপারটা পাত্তা না দেওয়ার। রাত তখন প্রায় 1:45। সবাই ছাদে বসে আছে। আকশা পাটির উপরে বসে আছে মিহির পাশে। ওর পাশে তাসিন, রিমু, জেমি আপু, মারিয়া আর মারিয়ার ফুফাতো এবং চাচাতো ভাই বোনেরা। আরফানও সামিল আছে এই আড্ডায়। মাঝখানে বাক্সেটে জুড়া, পেঁয়াজু, নাড়া, সিঙ্গারা সহ বেশ কিছু ভাজা খাবার রয়েছে। আজকের অর্ধেক রাতটা এখানে আড্ডা দিয়ে কাটানোর পরিকল্পনা হয়েছে। কারোর চোখে ঘুম নেই। মারিয়া সবাইকে বলেছে আগামীকাল কি কি করা হবে, ও কেমনভাবে সাজবে। তাসিন আর রিমু গল্প করছে। মিহি একবার জেমি আপুকে আরেকবার আকশাকে খোঁচাচ্ছে। মারিয়ার কাজিনরা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। সবাই বেশ আমোদে থাকলেও আকশার অস্থির হচ্ছে। আরফান ছেলেটা চুপচাপ বসা, হাতে ফোন। তবে ফোন থাকে তাহলেও তার মনোযোগ আকশার দিকে। সকলের অগোচরে একদানে আকশাকে দেখছে। আকশার ইচ্ছে হচ্ছে এখান থেকে উঠে ঘুমাতে চলে যেতে, তবে সবাই এখানেই আছে বলে আর যেতে পারছে না। আকশা চুপচাপ অপেক্ষার প্রহর গুনছে, কখন যে এই আড্ডা শেষ হবে। তখনই ছাদে মেজবাহ আসলো। মেজবাহর সাথে ওর 2 চাচাতো ভাই এবং প্রতিবেশী আরো 2টো ছেলে। ওরা এসে একপাশে বসে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল। সামনে আগুন পোহানোর জন্য গরম কয়লা রাখা ছিল মালসায়, সেটা টেনে নিল। ওরা সবেমাত্র বাহিরে থেকে এসেছে। ঠান্ডা প্রায় নেই বলেই চলে, তবে অতিরিক্ত গরম পোশাক না নেওয়ার কারণে ওদের একটু ঠান্ডা বোধ হচ্ছে। আকশা অনেকক্ষণ মেজবাহকে দেখেনি। ওকে দেখার জন্য ভেতরে ভেতরে ভীষণ ব্যাকুল হচ্ছিল সারাটা দিন, তবে সেটা মুখে প্রকাশ করতে পারেনি। লোকটা এমনিতেও ওর চোখের সামনে সবসময় থাকে না, সারাক্ষণ এদিক সেদিক ছেলেপেলে নিয়ে আড্ডা দিয়ে বেড়ায়। মেজবাহ বোধহয় ছুটিতে বাসায় ফিরলে এমনই করে, আবার ক্যান্টনমেন্টে ফিরে গেলে কঠোর রুলস অ্যান্ড রেগুলেশনের মাঝে ডুবে যায়। তখন এসব কিছুই সে চেনে না। আকশার সোজাসুজি সারিতে মেজবাহ বসেছে। ঠান্ডা লাগছে, অথচ লোকটা শুধুমাত্র একটা জলপাই রঙের টি-শার্ট, প্যান্ট এবং কালো রঙের পকেট পরিত হেলা শরীর, অথচ বডির মাসাল দেখো। হাতের মাসালা টি-শার্টের কারণে প্রকাশিত হয়ে আছে। এগুলো দেখেই তো এখানে উপস্থিত যে কোনো মেয়ে আকৃষ্ট হবে। আকশা এসব কথা ভেবে ভেবেই না চাইতেও বারবার কুঁকড়ে ফেলছে। মেজবাহর দিকে সরাসরি সরু চোখে তাকিয়ে আছে ও।
ছাদে একটা আলো আঁধারি পরিবেশ বিরাজ করছে। হঠাৎ মেজবার চোখ আকশার উপরে পড়লো। বসলো এবার আকশা নড়েচড়ে। মেজবার ওই দৃষ্টিতে ওর চোখের পাতা কেঁপে উঠল। মেজবা কুঁচিয়ে উকে যেন জিজ্ঞেস করলো, কি হয়েছে? আকশা বুঝতে পেরেও কিছু বলল না, না বোঝার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। তখনই নিচতলা থেকে মারিয়ার ফুপু এসে আরফানের হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সবাইকে দিতে বলে চলে গেলেন। আরফান একে একে সবার হাতে মিষ্টি তুলে দিতে লাগলো। মেজবাহা স্বভাবই আমি মিষ্টি খাই না বলে ভদ্রতার সূচক হেসে নাচক করে দিল। সবাইকে দেওয়া শেষে এবার একেবারে কোনায় বসা আকশার দিকে মিষ্টি এগিয়ে দিতেই আকশা না করে বলল, এখন খাবো না। আকশা আসলে এখন কিছুই ভালো লাগছে না, এজন্য পছন্দের মিষ্টি দেখেও ওর অভক্তি হলো। অন্য কেউ হলে বোধহয় আকশার অমন মুখভঙ্গি এবং বলার ধরনে একেবারেই রাজি হয়ে যেত, কিন্তু আফরান ওর ক্ষেত্রে নাছোড়বান্দা হলো যেন। খুব অনুরোধ করে বলল, প্লিজ আকশা, মিষ্টি নাও একটা, একটু খেয়ে দেখো, নিশ্চয়ই তোমার ভালো লাগবে। আরফানের মুখ থেকে আকশার নাম এবং তুমি শব্দ শোনা মাত্রই মেজবাহ চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো ওর দিকে। চোখে মুখে ওর মারাত্মক ক্ষিপ্রতা। আকশা চোখ মেজবাহর দিকে পড়তেই ও মেজবাহর এমন প্রতিক্রিয়া দেখে কুঁচকে ফেলল। আরফান মজার ছলে বলেই চলেছে, তোমার মতো একজন মিষ্টি মেয়ে মিষ্টি না খেলে হয় নাকি? ওর কথাবার্তা শুনে মেজবাহর মুখের চোয়াল শক্ত হয়ে গেল। ধীরে ধীরে মুখ কঠিন হয়ে আসছে। আকশা সেটা খেয়াল করে হঠাৎ কি যেন ভেবে আরফানের হাত থেকে মিষ্টিটা নিয়ে মৃদু হেসে বলল, যা বলছেন। মেজবাহ এবার লাল চোখে আকশার দিকে কঠিন দৃষ্টিতে দেখলো। তবে আকশা সেটা পাত্তা দিল না। মিষ্টিটা হাতে নিয়ে ছাদ থেকে নেমে গেল। ওর অনেক বেশি ঘুম পাচ্ছে, আর জেগে থাকা সম্ভব নয়। মারিয়ার ঘর এটা, আজ মেয়েদের সবার এই ঘরে ঘুমানোর কথা। ওদের আসতে বোধহয় এখনো ঘন্টা দুয়েক লাগবে। আকশা সবে ভেতরে এসে দরজা বেরিয়ে দিয়ে বসছে বিছানার ওপরে। উল্টো দিকে ঘুরে বসেছিল ও। তখনই পেছনে দরজা খোলা শব্দ হতেই চমকে ঘুরে তাকালো ও। মেজবাহাকে এ সময় এখানে দেখে হতভম্ব হলো আকশা। উঠে দাঁড়ালো বিছানা থেকে। ওকে আরো বেশি হতভম্ব করে দিয়ে মেজবাহ ঘরের দরজা আটকে দিল। আকশা উদ্যোগী কণ্ঠে দূর হতে জিজ্ঞেস করলো, দরজা বন্ধ করছেন কেন? মেজবাহ কোনো জবাব দিল না। ধীর পায়ে এগিয়ে আসলো আকশার কাছে। আকশা কিছু একটা বলতে যাচ্ছিল, সেটুকু বলার সুযোগও মেজবাহকে দিল না। আকশার হাতের বাহু চেপে ধরে সামনে টেনে এনে জিজ্ঞেস করছিল, আরফান তোমার সাথে এভাবে কথা বলছিল কেন? আমি কিভাবে জানবো? ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন। আকশা কুঁচকে কথাটা বলতেই মেজবাহ মাথা নাড়িয়ে চোয়াল শক্ত করে দাঁতে চাপ পিষে বলল, ওকে তো জিজ্ঞাসা করবই, তবে মুখে নয়, হাতে। হাতে মানে কি করবেন আপনি? মারবেন ছেলেটাকে? আকশার হতবাক হয়ে প্রশ্ন করে মেজবাহকে। মেজবাহ কোনো জবাব দেয় না। বাহিরে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেও। শার্টের হাতা গোটাতে দেখে আকশা যা বোঝার বুঝে যায়। ও দ্রুত পেছন থেকে মেজবার হাতের বাহু টেনে ধরে আকুল কণ্ঠে অনুরোধ করে বলল, মেজবাহ না, প্লিজ, আপনি জীবনে কখনো কোনোদিন মারপিট করেননি। আজ করলে আপনার ইমেজের ওপর ইফেক্ট পড়ুক। দ্রুত কণ্ঠস্বর শোনা মাত্রই আকশা ঢোক গিলল, তবু মেজবার হাত ছাড়ল না। আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্নাসহ স্বরে বলল, প্লিজ মেজবাহ, রিকোয়েস্ট করছি, এসব করতে যাবেন না। আপনাকে এসবে মানায় না। বিয়ে বাড়ি এটা একটা বাজে ছিনকেট হয়ে যাবে। হোক। মেজবাহকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না দেখে আকশা এবার ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মেজবাহর দুহাত টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ভাঙা গলায় বলল, অনুরোধ করছি তো। আকশাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল মেজবাহ।
রুদ্ধ স্বরে বলল, ওই ছেলে তোমাকে তুমি করে আর নাম ধরে ডাকার সাহস পেল কোথা থেকে? আমি সত্যিই জানি না কিছু। প্রথম থেকেই ছেলেটা আমাকে দেখে অদ্ভুতভাবে কথা বলছে। এখন এতে আমার কি দোষ? ওকে একদম পরিচয় দেবে না। ওর ক্যারেক্টার প্রবলেম আছে। ওর থেকে দূরে দূরে থাকবে। আমি যেন আর ওর সাথে কথা বলতে না দেখি। মনে থাকবে। আকশা মাথা নাড়িয়ে সায় দিল। মেজবা বলল, আরও শালাকে তো আমি ভালোভাবে বুঝিয়ে দেব, কিন্তু মারপিট করবেন না প্লিজ। ওকে। মেজবাহাকে কেউ কম্পিনু কালেও কোনোদিন মারপিট করতে দেখিনি। সেই লোক আজকে মারপিটের কথা বলছে। আকশা এর জন্য বেশ ভালোই ভয় পেয়েছে। ওর বুক এখনো দুপুক দুপুক করে কাঁপছে। আকশা হঠাৎ কিছু একটা মনে করে মেজবাহাকে জিজ্ঞাসা করলো, আপনি কি জেলাস মেজবাহা? নো, জেলাসির কি আছে? কাগজে কলমে যেহেতু তুমি আমার ওয়াইফ, সুতরাং তোমাকে বাহিরের ছেলেপুলেদের থেকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। আপনিও তো কথা বলেন বাহিরের মেয়ের সাথে, সে বেলায় মানে? মেজবাহ কুঁচকে প্রশ্ন করতে আকশা একটা ঝুমকো দিয়েও কি করবে? আকশা একধানে তাকিয়ে থাকে মেজবাহার দিকে। লোকটা করতে চাইছে কি বোঝা মুশকিল। ও চটপট গলায় প্রশ্ন ছাড়ে, কি করছেন মেজবাহা? মেজবাহা কোনো জবাব দিল না। আকশাকে কাছে টেনে এনে কপালে মুখে কানে লতিতে এবং দু হাতের তলে অজস্র চুমু খেলো। আকশা যেন জমে বরফ হয়ে গেল। নড়াচড়াই করতে পারছে না ও। আকশা বিড়বিড় করে বলল, মেজবাহা কেউ চলে আসবে। মেজবাহা ওর কথা পাত্তাই দিল না। এবার সব ছেড়ে ঠোঁটের দিকে অগ্রালো। আকশা ঠোঁটজোড়া দখলে নিল। মেজবাহার গলা জড়িয়ে ধরলো। নড়াচড়া করতে লাগলো অনবরত। মেজবাহ ওর কোমর ছেড়ে মুখে দুহাত রাখলো। আস্তে আস্তে দুহাত গলার নিকটে গিয়ে বিচরণ করতে লাগলো। আকশার অজানা কারণবশত কান্না পাচ্ছে। না রাগ, না দুঃখ, না তো অভিমান, আবার আনন্দও নয়। তবে মেজবাহ কাছে আসলে প্রতিবার ওর এমন হয়। আকশার ঘাড়ে মেজবাহর মুখ ডুবাতে আকশা ওর মাথায় ছোট চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে মেজবাহকে বিড়বিড় করে বলল, কেউ চলে আসবে মেজবাহা। মেজবাহ নিজের কাজ করতে করতে ব্যস্ত গলায় জবাব দিল, আসুক, দরজা বন্ধ। যদি জানে এক ঘরে আছি আমরা, জানুক, স্বামী স্ত্রী এক ঘরেই তো থাকবে। মেজবাহ কথাটা বলেও আকশার ঠোঁটে আরেকটা চুমু খেয়ে ঘর থেকে বের হয়ে গেল। আকশা দ্বিধান্ত পুরুষালী ছোঁয়াপ্রাপ্ত শরীর আর এলোমেলো শাড়ি নিয়ে বিছানার উপরে বসে রইল। শাড়ির আঁচল খুলে পড়ে গেছে কখন সে খেয়ালই নেই। মেজবাহার আঁকড়ে ধরার কারণে চুলগুলো এলোমেলো প্রায়। আকশা কিছুক্ষণ আগের ঘটনা মনে করেই লজ্জা পেয়ে মৃদু হাসল। তবে হঠাৎ করে মনে পড়ল, মেজবাহা তো ওকে ভালোবাসা কথাটা বলেনি কখনো। মেজবাহা ঘরের ভেতর দাঁড়িয়ে কারো সাথে চিন্তিত মুখে কথা বলছিল। আকশা গিয়ে দরজার কোণে দাঁড়িয়ে শুনতে লাগলো। মেজবাহা ফোন কানে ধরে আছে। ফোনের ওপাশ থেকে শুধু একটা বাক্য বলা হলো, মেজবাহার রিপোর্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট 0700 ক্লাসিফাইড, এ ভেহিকল ইজ বিং সেন্ট ফর ইউ, গেট রেডি। কথাটা বলেই ফোনটা সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়া হলো। অপর প্রান্ত থেকে মেজবাহার দ্রুত অন্য একটা নম্বরে কল করলো। ফোনের ওপাশের ব্যক্তি কল রিসিভ করতেই মেজবাহা এপাশ থেকে জিজ্ঞেস করলো, কমান্ডার, ইজ দ্য সিচুয়েশন টু ক্রিটিক্যাল? ইজ দিস আ কাউন্টার টেরর অপারেশন? ফোনের ওপাশ থেকে কি বলা হলো তা আকশা শুনতে পেল না। তবে যাই বলা হোক না কেন, ব্যাপারটা খুব জটিল সেটাও বুঝতে পারল। কারণ কথা শেষ হতেই মেজবাহা দ্রুত ওর ইউনিফর্ম নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আকশা প্রথমে মেজবাহা হাত ঘড়িতে সময় দেখে সুসুক্ত কথা বলে তাড়াহুড়ো করে কাঁধে ব্যাগটা নিল। মেজবাহা যাওয়ার জন্য পা বাড়িয়ে কি মনে করে আবার হঠাৎ থমকে পিছনে ঘুরে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি যদি আর ফিরে না আসি, তবে কখনো যেন আমার কোনো ছবি বাসায় রাখা না হয়। সব ছবি পুড়িয়ে ফেলবে।
সবাই নিজের খেয়াল রেখো আর স্ট্রং থেকো। মেজবা সবার উদ্দেশ্যে কথাটা বলল। ও তো এমন কথা কখনো বলে না, কোনো মিশনের আগেও নয়, তবে এবার কেন বলছে? ওর কি লাইফ রিস্ক আছে এই অপারেশনে? সবাই একদম চুপ হয়ে গেছে, সবার মুখ কালো হয়ে গেছে। মেজবাহ মামুনি আর চাচি তো ইতিমধ্যে হাউমাউ করে কাঁদতে শুরু করছে, তবে মেজবাহ ঘুরেও তাকালো না আর না তো তাদের কোনো সান্ত্বনা বাণী শোনালো। এসব বুদ্ধ রাখলো, দেশের প্রতি দায়িত্ব সে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। যুদ্ধ অথবা মৃত্যু, একথা সোলজারদের জন্য মহাসত্য। আকসা তখন দেয়ালের কাছে ঘেঁষে অসহায় মুখ করে দাঁড়িয়েছিল। বুক কাঁপছে ওর, মন হু হু করে কাঁদছে যেন। ও কি তবে অল্প বয়সে বিধবা হয়ে যাবে? সত্য তো বিয়ে হয়েছিল, এখনো সংসার করা হলো না, ফুলশয্যার ফুলও ফুটলো না। মেজবাহ কি আর ফিরবে না? নানান নেতিবাচক চিন্তা মাথায় আসছে আকসার। কেন জানি ওর ভীষণ কান্না পাচ্ছে, তবে আকসা এক ফোঁটাও কাঁদল না, যথেষ্ট শক্ত এবং শান্ত রইল। সবাই তখন দরজার কাছে দাঁড়িয়েছিল। আকসা হঠাৎ সবাইকে পাশ কাটিয়ে দৌড়ে নিচে নেমে গেল। পরনে ওড়নাটার এক পাশ মাটিতে পড়ে আছে, সেদিকে অন্যতম খেয়াল নেই আকসার। মেজবাহর জন্য জিপটা গেটের বাইরে এক পাশে দাঁড়িয়ে আছে। মেজবাহ সবে ড্রাইভার সিপাহী ইকরামের পাশের সিটে ব্যাগটা রেখেছে, জিপে উঠতে যাবে, তখনই মেজবাহর প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা খসে নিচে পড়ে গেল। আকসা দূর থেকে দৌড়ে আসছিল, মানিব্যাগটা পড়ে যেতে দেখছে ও, তবে মেজবাহ প্রথমে খেয়াল করেনি। আকসা কাছে এগিয়ে আগেই মেজবাহর এসে মানিব্যাগটা তুলে নিল। মানিব্যাগটা হাতে নেওয়ার মাত্র এবার সেটার ভেতরটা খুলে যেতেই বিলম্বে হতবাক হয়ে গেল ও। মেজবাহার মানিব্যাগের পকেটে আকসার ছবি, তাও আবার বর্তমান সময়ের নয়, বরং 6 বছর আগের। এই ছবিটা আকসা স্কুলের কোনো এক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুর ক্যামেরায় তুলেছিল। সেই ছবি মেজবাহার মানিব্যাগে। কবে থেকে রয়েছে এই ছবি? কত আগে থেকে? 6 বছর নাকি আরো পরে? আকসা ভেবে উত্তর পেল না। মেজবাহ আকসাকে দেখে শান্ত রইল, মানিব্যাগটা হাত থেকে টেনে নিয়ে পকেটে রাখলো। মেজবাহ ওকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? বললে কুইকলি বলো, আমার হাতে টাইম কম। আকসার মনে অনেক কথা, অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু এই মুহূর্তে এত কথা বলা সম্ভব নয়। ও শুধু মেজবাহকে প্রশ্ন করলো, মেজবাহ, আমার কানের দুলটা, ওটা আমার ইউনিফর্মের বুকের পকেটে আছে, সাথেই থাকুক। যদি এই মিশন থেকে জীবিত ফিরে না আসি, তাহলে ওই দুলটা আমার ইউনিফর্মের পকেটে রেখে যত্ন সহকারে তুলে রেখো। তার মানে মেজবাহ আগে থেকে জানতো তাকে খুব দ্রুত ফিরে যেতে হতে পারে। নিজের জীবন সংসার সম্পর্কেও জানতো লোকটা। আকসার ভেতরটা ভেঙে চুরমার হতে যেতে লাগলো। কান্না এসে গলায় দলা পাকিয়ে গেল। ও ভাঙা কণ্ঠে বলার চেষ্টা করলো, মেজবাহ এমন কথা কেন? মেজবাহ ওকে আর কিছু বলতে দিল না, বাধা দিয়ে বলল, ভেঙে পড়ো না। বি এ স্ট্রং। সোলজারদের স্ত্রীদের অলওয়েজ স্ট্রং থাকতে হয়, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার মানসিকতা থাকতে হয়। মেজবাহর কথা শুনে আকসা এবার সত্যি হাউমাউ করে কান্না করতে লাগলো। মেজবাহ উপেক্ষা করলো জিপে ওঠার জন্য, সামনে এগিয়ে গেল। আকসা মনে প্রাণে চাইল মেজবাহ অন্তত একবার ওকে ভালোবাসি শব্দটা বলুক। বিদায় বেলা এতটা যন্ত্রণাদায়ক হয় কেন? আকসাকে বিলম্বিত করে দিয়ে মেজবাহ হঠাৎ পিছনে ঘুরে এগিয়ে এলো ওর সামনে। তারপর আকসাকে কিছু বলার সুযোগ না দিয়ে আচমকা ওর মুখ দিয়ে হাতে চেপ ধরে ঠোঁটে একটা গাঢ় করে চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আলফিদা প্রিয়তমা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।